বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। এই প্রবাদটা আমাদের কাছে কিন্তু খুবই পরিচিত। তাই এই প্রবাদটার মানে কি? কিছুটা আমরা জানি। মানে আমরা যদি কোনো কিছু একবার বিশ্বাস করে নিই, তাহলে কোনো তর্ক বিতর্ক বিচার বিশ্লেষণই আমাদের কাছে ঠিক ধোপে টেকে না। বস্তু মানে এক্ষেত্রে কোনো ঘটনা হতে পারে, কোনো সত্যি হতে পারে, কোনো প্রমাণ, বা এই পুরো জগৎ সংসার টোটালিটিকেও বোঝাতে পারে। পুরো জগৎ সংসারই বৃথা হয়ে যায় যদি আমরা একটা কিছু বিশ্বাস করে নিই। তাহলে বোঝাই যাচ্ছে বিশ্বাস, বা ইংরেজিতে যাকে বলে বিলিফ, সেটা অতি ভীষণ বস্তু। তাই বিলিফের উপর ভর করেই আমাদের ব্রেন তথা আমরা কি কি কার্য সম্পন্ন করতে পারি, কত অবাক করা করা ঘটনা ঘটে গেছে অলরেডি, সেটাই আজকে বিস্তারিত আলোচনা। ততক্ষণ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। লোকে বলে ব্রেনটা নাকি খুব বোকা। ঠিকই বলে। আমাদের মস্তিষ্ক খুব বোকা, যা বোঝাবে তাই বুঝবে। মানে তুমি যা বিশ্বাস করবে তোমার ব্রেনও সেরকমভাবে কাজ করবে। তুমি যদি ব্রেনকে বিশ্বাস করাও যে না তুমি এই কাজটা পারবে, তাহলে ব্রেনও অটোমেটিক্যালি নাকি পুরো বডিতে সেই মেসেজই দেয়। মানে সেরকম পজিটিভ মোটিভেশন, পাওয়ার, তোমার এবিলিটিগুলোকে আনফোল্ড করে। মানে পুরো বডি সেইভাবে কাজ করে। যেই ভাবনা চিন্তাটা তুমি তোমার মাথায় নার্চার করো, সেই ভাবনা চিন্তা অনুযায়ী তোমার ব্রেন পুরো বডিটাকে এনার্জি সাপ্লাই করে। এটা নিয়ে একটা মজার গল্প আছে। 3 ইডিয়টস মুভি তো সবাই দেখেছো কম বেশি, না দেখে থাকলেও ক্লিপিংসগুলো তো দেখেইছো, শুনেইছো, জানো। তাই 3 ইডিয়টস মুভির একটা পোর্শন আছে, সেখানে এই বিলিফকে নিয়ে একটা গল্প আছে আমির খানের মুখে। সেইখানে তুমি বিলিফ কি করতে পারে সেটা আমরা সবাই খুব ভালো করে বুঝে যাব। আমির খান বলছে একদিন তার বন্ধুদেরকে যে তার গ্রামের যে এলাকায় তারা থাকতো, সেই এলাকায় একজন গার্ড ছিলেন, নাইট গার্ড। তিনি রাতে পাহারা দিতেন এবং বলতেন অল ইজ ওয়েল, মানে সমস্ত ঠিক আছে, এভরিথিং ইজ পারফেক্ট, অল ইজ ওয়েল, অল ইজ ওয়েল। দিন যায়, বছর যায়। তো এইভাবে একদিন চলতে চলতে ওই এলাকায় কোনো বাড়িতে ডাকাতি হয়। সেই ঘটনার পর জানা যায় যে যিনি গার্ড দিতেন তিনি রাতে ভালো করে চোখেই দেখতে পেতেন না। অথচ দেখো তিনি যখন আল ইজ ওয়েল বলে ঘুরে বেড়াতেন, তখন কিন্তু কেউ সেটা বিচার বিশ্লেষণ করতে যায়নি যে সত্যি সব ঠিক আছে কিনা, সত্যি আল ইজ ওয়েল কিনা। তার বদলে তারা সেই কথাটাকে, সেই একটা পজিটিভ একটা কথা তো সব ঠিক আছে, সেই কথাটার উপর ভরসা করে নিশ্চিন্তে সবাই ঘুমিয়ে পড়ে। এ তো কিছুই না, এরপরে আরও এরকম ঘটনা আছে যেগুলো তোমাকে অনেক অবাক করে দেবে। আচ্ছা, তার আগে আরেকটা পজিটিভ ঘটনার কথা বলি। মানে আমরা যদি একটা কিছু বিশ্বাস করে নিই যে এই যে প্রথমেই বললাম আমরা পারবো, তাহলে আমরা অনেক কিছুই করতে পারি। যেমন করেছিলেন হ্যারি পটার সিরিজের স্রষ্টা জে.কে. রাউলিং। এই ভদ্রমহিলা ছোটবেলা থেকে লিখতে খুব ভালোবাসতেন। লেখা মানে রাইটিংটা তার প্যাশন ছিল। তিনি মনে করতেন তিনি একদিন অনেক বড় লেখিকা হবেন ভবিষ্যতে। তো সেই মতোই হলো। তিনি বিশ্বাস করতেন মনে প্রাণে, রন্ধ্রে রন্ধ্রে। তো তার জীবনে অনেক স্ট্রাগল ছিল, তার ম্যারিটাল লাইফ খুব একটা ভালো ছিল না। সমস্ত স্ট্রাগল, সমস্ত কিছুর পরেও আজকে তিনি হ্যারি পটারের স্রষ্টা নামে অভিহিত। কিন্তু এই স্ট্রাগলটা বা জার্নিটা খুব একটা ইজি ছিল না। হ্যারি পটারের যে প্রথম গল্প, এই যে হ্যারি পটার যে একটা ক্যারেক্টার, এই প্রথম এই আইডিয়াটা তার আসে 1990 খ্রিস্টাব্দে। একটা ডিলে ট্রেন, একটা লেট ট্রেনের মধ্যে বসে তার প্রথম মনে হয় এরকম একটা আইডিয়া যে এরকম একটা ক্যারেক্টার নিয়ে আমি যদি লেখালেখি করি তাহলে কেমন হয় এই সিরিজটা। ভাবতে ভাবতেই উনি লিখে ফেলেন ওই ট্রেনে বসেই হ্যারি পটারের প্রথম গল্প। লিখে তো ফেললেন, এইবার এটাকে পাবলিশ করবে কে? উনি তো কোনো স্বনামধন্য লেখিকা নন। উনি ঘোরেন পাবলিশারদের দরজায় দরজায়। 100রও বেশি পাবলিশার ওনাকে রিজেক্ট করেন, ওনার ওই ম্যানুস্ক্রিপ্ট রিজেক্ট করেন। রিজেক্ট করার পর ফাইনালি সেই পাবলিশার, মানে যেই পাবলিশার সেই হ্যারি পটার গল্পটা পাবলিশ করে, মানে ব্লুমসবারি পাবলিশিং হাউস, সেই পাবলিশারের কাছে উনি যান এবং সেটা পাবলিশ হয়। তার প্রথম গল্প হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার স্টোন। ব্যাস, তারপর আর পিছনে ফিরে তাকাতে হয়নি, বাকিটা ইতিহাস। তাহলে এইরকম পজিটিভ এফেক্ট এবং এই ইম্প্যাক্টগুলো কতটা দৃঢ়, কতটা বিস্তারিত আমাদের জীবনে, এই ঘটনা কিন্তু আমাদের সেই এভিডেন্স এনে দেয়। আবার এই বিশ্বাসই যখন অন্ধবিশ্বাস হয়, মানে কুসংস্কার, যেটাকে ইংলিশে বলে সুপারস্টিশন,
তখন তার ইম্প্যাক্টটাও কিন্তু অত্যন্ত বাজেভাবে আমাদের জীবনে পড়ে। মানে আমি বলছি, এই অন্ধবিশ্বাস বলতে তো আমরা জানি যে বিভিন্ন ঝাড়ফুঁক তুকতাক বা এটা সেটা ব্ল্যাক ম্যাজিক, বিভিন্ন এই জিনিসগুলো আমরা জানি এবং এখনো অনেকে মানি, যে কারুর কোনো ঘরে যদি কোনো ক্ষতি হয়েছে, হয়তো তুকতাক করেছে, এই হাওয়া দিয়েছে, ওই হয়েছে, বান মেরেছে, এটসেট্রা। তো এই তো একটা বিশ্বাসের জায়গা, এবং অনেক সময় এগুলো এতদিন ধরে চলছে এই কারণেই, কারণ যারা এগুলো বিশ্বাস করেন তারা মানেন যে হ্যাঁ, এগুলো করলে সত্যি খারাপ হয় এবং খারাপ হয়েছে। আসলে আদেও ওই ঝাড়ফুঁক বা হাওয়া বা ওই বানের জন্য হয়তো ক্ষতি হয়নি, হয়তো তার ওই বিশ্বাসের জন্য সে নিজেই তার ক্ষতি করেছে। সেসব একটু পরের ব্যাপার। তার থেকেও যদি বাইরে গিয়ে আরেকটা অদ্ভুত ঘটনা বলি, এই নেগেটিভ ইম্প্যাক্ট, বিশ্বাসের নেগেটিভ ইম্প্যাক্টের কথা যদি বলি, তাহলে আমি বলবো ফলস বিলিফ। হ্যাঁ, সাইকোলজি এই ফলস বিলিফকে একটা নাম দিয়েছে, সেই নামটা হলো ডিলিউশন। আমাদের এই ডিলিউশনাল থটগুলো যদি আমাদের মাথায় থাকে, মানে আমরা যেরকম বিশ্বাস করি সেইভাবেই তো আমাদের ভাবনা চিন্তা চালিত হয়, সেইভাবেই আমাদের প্রত্যেকটা ঘটনা বিচার বিশ্লেষণ করি। এই কোনো ঘটনা কেন হলো সেটার অ্যাট্রিবিউট করি, এবং অ্যাট্রিবিউশন নিয়ে আমার ভিডিও রয়েছে, তোমরা গিয়ে দেখে আসতে পারো। তো পৃথিবীটাকে মোট কথা আমরা সেইভাবে দেখি। তো এরকমই একটা বিশ্বাসের কথা যদি আমি বলি, একটা এক্সাম্পল, অত্যন্ত ভয়াবহ একটা ঘটনা যেটা কলকাতা শহরেই ঘটে গেছে, আমরা জানি কঙ্কাল কাণ্ডের কথা। হ্যাঁ, রবিনসন স্ট্রিটের যে কঙ্কাল কাণ্ড, সেখানেও কিন্তু বিশ্বাসের বিরাট ভূমিকা। এই কঙ্কাল কাণ্ডের সাথে যুক্ত যে ভদ্রলোক, উনি তার দিদিকে, মানে তার দিদির মৃতদেহকে আগলে রেখেছিলেন মাসের পর মাস একটা ঘরের মধ্যে। কেন? আমাদের চোখে, আমরা যেহেতু এই বিশ্বাসটা নেই আমাদের, তাই জন্য তো আমাদের চোখে এটা প্রচণ্ড অ্যাবনর্মাল। কিন্তু যিনিই কাজটা করেছেন তার চোখে কিন্তু এটা অ্যাবনর্মাল নয়, কারণ তিনি বিশ্বাস করেন যে তার দিদি ফিরে আসবেন। তাই তিনি তার মৃতদেহ সৎকার না করে একটা ঘরের মধ্যে রেখে, যেটা কঙ্কাল হয়ে গেছে পচে গলে, তাকে খাবার জল পর্যন্ত দিয়েছে, কারণ তার বিশ্বাসের কাছে সমস্ত বস্তুই মিলিয়ে গেছে। এরপর আসি আরেকটা অদ্ভুত ঘটনায়, উত্তর 24 পরগনার ঘটনা। একজন ভদ্রমহিলা, তার বাচ্চা হবে, তিনি প্রেগনেন্ট, তার সিজার হয়েছে। সিজার করার পর ডাক্তাররা কি হলো? কারণ ডাক্তাররা পেটে কাঁচি চালিয়ে দেখেন ভেতর ফাঁকা, মানে কোনো বাচ্চাই নেই। এটা কি করে সম্ভব? মানে অ্যাপারেন্টলি ডাক্তাররাও বুঝতে পারলেন না তিনি প্রেগনেন্ট। ডাক্তাররা এই বিশ্লেষণই দিয়েছে। হ্যাঁ, এটা নিয়ে কথা হয়েছে যে কি করে আলট্রাসোনোগ্রাফিতে ধরা পড়লো না বা এটসেট্রা এটসেট্রা, সেসব কিছু অন্য প্রসঙ্গ, সেসব আমি যাচ্ছি না। কিন্তু এই যে সিউডো প্রেগনেন্সির একটা তত্ত্ব উঠে আসে এখান থেকে, সিউডো মানে ছদ্ম, যেটা বাস্তবে নয়, সেই সিউডো প্রেগনেন্সির ঘটনা কিন্তু এখানে বিস্তারিত বলা হয়েছে। সিউডো প্রেগনেন্সির ঘটনা কিন্তু এক্সিস্ট করে, এটাও একরকম ডিলিউশন, মানে ফলস বিলিফের ঘটনা। যিনি গর্ভবতী মহিলা, তিনি মনে করেন যে তিনি প্রেগনেন্ট, এবং এই যে তার মনে প্রাণে বিশ্বাস, রন্ধ্রে রন্ধ্রে যেই বিশ্বাস, সেই বিশ্বাস কিন্তু তার মস্তিষ্কের প্রত্যেকটা সেলকে সেই মতো কাজ করায়। তার মস্তিষ্কও ধরে নেয় সত্যিই তিনি প্রেগনেন্ট। এবার একজন প্রেগনেন্ট মহিলার শরীরে যা যা চেঞ্জেস আসে, হরমোনাল চেঞ্জেস বলো কোনো, এবং অন্যান্য আরও যা যা চেঞ্জেস আসার কথা, সমস্ত চেঞ্জেসই আসে, এবং অ্যাপারেন্টলি তাকে দেখতেও মনে হয় যে সে প্রেগনেন্ট। হ্যাঁ, একদমই তাই। একজন ম্যাচিওর বা একজন ডেভেলপ স্টেজের গর্ভবতী মহিলাকে যেরকম দেখতে লাগে, বা তিনি যেরকমভাবে হাঁটাচলা করেন, সেই সিউডো প্রেগনেন্ট মহিলাও কিন্তু সেইভাবেই হাঁটাচলা করেন। এবং এই সিউডো প্রেগনেন্সির ঘটনা কিন্তু খুব একটা রেয়ার নয়। মনে হচ্ছে তো এটা তো অসম্ভব ব্যাপার? না, অসম্ভব নয়, কারণ আমাদের ব্রেন একটা প্যাটার্নে কাজ করে। সেই প্যাটার্নেই সেই শারীরিক চেঞ্জেসগুলো খুব ইনস্ট্রুমেন্টালি ঘটায়, সেই বিলিফ থেকে সেই শারীরিক চেঞ্জেসগুলো আসে। তাই জন্য এটা সম্ভব। তুমি বলবে, ও মা, এ আবার কি কথা? তুমি বলতেই পারো, তাহলে তো সব কিছুই সম্ভব। আমি যদি এখন বিশ্বাস করি আমি আকাশে উঠতে পারবো, তাহলে আমি উঠতেও পারবো। মাছ যদি বিশ্বাস করে সে আকাশে উঠতে পারবে, সে উঠতে পারবে, গাছে চড়তে পারবে। না, ব্যাপারটা ঠিক সেই রকম নয়। এখানে একটা তফাৎ রয়েছে, সেটা হলো আমি যদি বিশ্বাস করি মনে প্রাণে যে আমি আকাশে উঠতে পারবো, আমি সত্যি সত্যি আমার ডানা গজাবে না, বা আমি উঠতে পারবো না, কারণ উঠতে পারার ক্ষমতাটা নর্মালি মানুষের নেই। কোনো মানুষই উঠতে পারবে না। কিন্তু মানুষ একদিন বিলিভ করেছিল যে মানুষ আকাশে উড়বে,
তাই নিজে তো ডানা গজায়নি, কিন্তু এরোপ্লেনটা কিন্তু তৈরি করে ফেলেছিল। পাখি যেভাবে ওড়ে তার ওড়ার ক্ষমতা বা ওড়ার যে টেকনোলজি মেকানিজম সেগুলোকে ধার করে নিয়ে এরোপ্লেন বানিয়ে ফেলেছে। সুতরাং এই কঠিন কাজটা তখন কেউ বিশ্বাস করতে পারছে না যে মানুষের বানানো কোনো যন্ত্র আকাশে উঠবে বা চাঁদে যাবে মানুষ, এগুলো কেউ বিশ্বাস করে না। কঠিন কাজ আমার কথা হচ্ছে, বা যেটা বিজ্ঞান বলছে যে কোনো কঠিন কাজ আমরা যদি বিশ্বাস করিনি এবং সেটা যদি বাস্তবে কোনো অংশে 1%ও পসিবল হয় মানুষের পক্ষে, সেটা কিন্তু বিশ্বাস অনেক বেশি করে মানুষকে সেই দিকে ঠেলে নিয়ে যায়। জেনারেল ফিজিশিয়ানদের কাছে তো অনেকেই ভিড় করে। এরকমই ভিড় করা কিছু মানুষ আছেন যারা কখনোই স্যাটিসফাইড হন না। তারা কিন্তু এক ডাক্তার থেকে আরেক ডাক্তার এইভাবে ঘুরপাক খেতে থাকেন। কেন জানো? কারণ তারা স্যাটিসফাইড নন। কি নিয়ে? তাদের রোগ না সারা নিয়ে। ধরো একজন ডাক্তারের কাছে উনি গেলেন, যার মানে যে বিলিভ করছেন, যার কথা আমি বলছি, তিনি বলছেন ডাক্তার আমার এই সমস্যা, আমার মাথা ব্যথা করছে বা পেটে কোনো সমস্যা, আমার এখানে ব্যথা ওখানে ব্যথা এটসেট্রা। ডাক্তার অনেকগুলো টেস্ট দিলেন, সেই টেস্টে কোনো কিছু পাওয়া গেল না। আবার ডাক্তার আরও বিভিন্ন রকম টেস্ট দিলেন, কোনো কিছু। এরকম করে করে সমস্ত সারা শরীরে যত রকম টেস্ট পসিবল এখনো অবধি সমস্ত টেস্ট করা হলো, তার কিছুই পাওয়া গেল না। এবার ডাক্তার বললেন আপনি ঠিক আছেন, এবং সত্যি কথাটা বললেন যে সেরকম একটা কিছু হয়নি। কিন্তু উনি কিন্তু স্যাটিসফাইড হলেন না। উনি ভাবলেন এই ডাক্তার কিছু জানেন না, পারেন না, যা বাজে। তো উনি চলে গেলেন আরেক ডাক্তারের কাছেও সেম কেস। সেখানেও রিপোর্টে কিছুই আসে না। আসবে কি করে? কারণ শারীরিক কোনো সোর্সই তো নেই এই সমস্যার। সমস্ত সোর্স তো আমাদের ব্রেন, আমাদের মানসিক। কারণ যে প্রবলেমটার কথা আমি বলছি সেটা একটা বিলিফ সিস্টেমের প্রবলেম। সে বিলিভ করছে যে আমার কোনো রোগ রয়েছে, আমার এখানে ব্যথা করছে, আমার পেটটা অসুবিধা হচ্ছে বা এখানে কোনো একটা অসুবিধা হচ্ছে এবং আমি ওষুধ দেবে তবেই আমি কমবো। ওষুধ না খেলে আমি কমবো না, বা কোনো একটা কিছু ট্রিটমেন্ট প্রসেস না চালালে আমি কমবো না। তো এইটা জেনারেলি আসে তার বিভিন্ন সাইকোলজিক্যাল প্রবলেম, যেমন স্পেশালি অ্যাংজাইটি, কোনো ফিয়ার বা যাই হোক, এগুলো ম্যানিফেস্টেড হয় বডিলি এই সিমটম থেকে। এইখানে একটা বলার আছে, এইখানে কিন্তু যারা পেশেন্ট তাদের কিন্তু বিশ্বাস সে করে, সে কিন্তু ফলস কোনো কথা বলে না, মিথ্যা কথা সাজিয়ে বলছে না বা অ্যাক্টিং করছে না বা অ্যাটেনশন পাওয়ার জন্য করছে যে তা কিন্তু নয়। সে সত্যিই সেটা ফিল করে এবং সেটা তার বিশ্বাসের জোরে। হয়তো সেটা ভাবতে মাথা ব্যথা করছে, সত্যিই হয়তো কোনো দিন তার মধ্যে দেখবে 100 দিনের মধ্যে হয়তো আমি বলছি 20-25 দিন অন্তত তার মাথা ব্যথা করছে। তো এই জিনিসগুলো হয়ে যায়, আমরা যেটা বিশ্বাস করছি সেটা ইভেনচুয়ালি আমাদের বডিতে সেটা ম্যানিফেস্টেড হয়ে যায়। তো এই যে একটা সমস্যা, এই সমস্যার যে একটা প্যাটার্ন, এই সমস্যার একটা নামও রয়েছে, এটা হচ্ছে সোমাটোফর্ম ডিসঅর্ডার। এর বিভিন্ন সাব ক্যাটাগরি রয়েছে, সেটা পরের ব্যাপার। কিন্তু এইটা যে শুরু হচ্ছে, এটার সোর্সটাই হচ্ছে বিলিফ। আমাদের মানসিক সমস্যাটা আমাদের শারীরিক সমস্যা হয়ে ধরা পড়ছে, যেই শারীরিক সমস্যার কোনো সোর্সই ফিজিক্যাল রিপোর্টে খুঁজে পাওয়া যাচ্ছে না। এবং তখন কি করেন ডাক্তাররা, কিভাবে ট্রিটমেন্ট হয়? ডাক্তাররা তখন প্রেফার করেন কোনো সাইকিয়াট্রিস্ট বা সাইকোলজিস্টের কাছে, কিংবা তারা যেই মেডিসিন দেন সাধারণত তাদেরকে শান্ত করার জন্য, সেটা সাধারণত প্লেসেবো হয়। প্লাসেবো মানে কি? একটা জিনিস হবে প্লাসেবো, যেটার উপর তোমার বিশ্বাসটাকে ট্রান্সফার করিয়ে দেবে। মানে ধরো তোমার মাথা ধরেছে, তোমাকে একটা ওষুধ দিল, যেটা মাথা ধরার ওষুধই না, রাদার অন্য কিছুই সেরকম নয়, মানে সেটার কোনো সিগনিফিক্যান্ট এফেক্ট তোমার শরীরে পড়বে না, খারাপও করবে না ভালোও করবে না, নিউট্রাল কোনো এজেন্ট বা খুব হালকা পজিটিভ কোনো এজেন্ট। তো সেই এজেন্টটাকে বলা হলো যে এই দেখো, এই ওষুধটা আমি দিচ্ছি, এতে তোমার মাথা একদম নির্মূল হয়ে যাবে, বা যেই সমস্যা তোমার শরীরে হচ্ছে সেটা একদম নির্মূল হয়ে যাবে। সেই যে বিশ্বাস পেশেন্ট করে নিল, সেই বিশ্বাসের উপর ভর করে কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মোর দ্যান 50% কেসেস দেখা গেছে যে তারা রিপোর্ট করেছে যে তারা ভালো হয়েছে, তাদের সিমটমসগুলো কমে এসেছে, অনেক বেশি প্রশমিত হয়েছে। আর এই প্লাসেবোর উপর বেস করে এই যে ঘটনা ঘটলো, আমাদের একটা শারীরিক ঘটনা যেটা সত্যি আমি ভালো হয়ে গেলাম, এইটাকে প্লাসেবো এফেক্ট বলে। ঠিক তেমনই কিছু কিছু সিউডো সায়েন্স রয়েছে যেগুলোর এখনো 100% কোনো এভিডেন্স নেই, এখনো অবজেক্টিভলি তাদের প্রমাণ করা যায়নি। সুতরাং সেগুলো নিয়ে অনেকে বিপথে সাইকোলজিক্যাল ট্রিক ব্যবহার করে ব্যবসাও করছেন, এবং মানুষের বিশ্বাসকে ম্যানিপুলেট করে এখানে সবচেয়ে বড় ব্যবসা চলছে। যদি কিছু সেই শাস্ত্রের থেকেও থাকে, সেগুলোর অপব্যবহারই বেশিরভাগ হচ্ছে। আশা করি বুঝতে পারছো কি বলছি। এইসব ভূত, ভবিষ্যৎ, ভাগ্য, বিধাতা, এইসব নানান কিছু আর কি, এই সমস্ত কিছুতে কিন্তু আমাদের বিশ্বাস করতে হয়। আমরা কিন্তু জানি না, আমরা যেটা জানি না সেটাকে আমাদের বিশ্বাস করে নিতে হয়, মানে যেটা আমাদের কাছে আনসার্টেন, যেটা সম্পর্কে আমাদের সম্পূর্ণ জ্ঞান নেই, সেটাকে আমাদের বিশ্বাস করে নিতে হয়, হ্যাঁতে বা নাতে, বিশ্বাস করো কি করো না। আমার মনে হয় এরকম এভিডেন্স ছাড়া যেই
বিষয়গুলো আমাদের কাছে রয়েছে, এখনো সায়েন্স খুঁজে বার করে উঠতে পারেনি বা সায়েন্টিফিক সেই এভিডেন্সগুলো আমাদের সামনে নেই, সেগুলোকে নিয়ে তো বেশি নাড়াঘাটা না করাই ভালো। এখন হতে পারে ভবিষ্যতে গিয়ে সায়েন্টিফিক এভিডেন্স পেলাম বা পেলাম না, সুতরাং অর্ধেক জিনিস জেনে সেটার উপর বেস করে মানুষের বিশ্বাস নিয়ে খেলা করা বা ম্যানিপুলেট করা কখনোই বাঞ্ছনীয় নয়, কারণ এতে উপকারের থেকে বেশি অপকারী হবে। মানে কিছু কিছু এভিডেন্স যেমন আছে, যেমন সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণ নিয়ে যে সুপারস্টিশনগুলো আমাদের সমাজে রয়েছে, এই সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের এভিডেন্স তো দিয়ে দিয়েছে বিজ্ঞান, কিন্তু তা সত্ত্বেও আমরা ওই রাহু এইসব নানান কিছু নিয়ে ভীষণ বেশি মাতামাতি করি, অনেকেই আছি আমাদের মধ্যে। সুতরাং এটা একটু ভেবে দেখো যে যখন পাশাপাশি একটা কংক্রিট এভিডেন্স রয়েছে, যখন মানুষ চাঁদে পৌঁছে গেছে, যখন মানুষ গ্রহণ আবিষ্কার করে ফেলেছে একদম অবজেক্টিভলি, তখন কি করে সূর্যগ্রহণ চন্দ্রগ্রহণের থিওরিতে এইসব রাহুর গলা দিয়ে আবার বেরিয়ে যাচ্ছে, এইসব থিওরি চলে। সুতরাং বিশ্বাস করা ভালো, বিশ্বাসটাকে একটু কনসিয়াসলি যদি আমরা কাজে লাগাই তাহলে কিন্তু আমরা উপকার পাবো, আর না হলে আমরা ততটাই কিন্তু অন্ধকারে তলিয়ে যাব, আমরা নিজেরাও বুঝতে পারবো না। ঠিক যেমন রামকৃষ্ণ পরমহংসদেবের যে কথামৃত রয়েছে, সেইখানে একটা ছোট গল্প রয়েছে, ছোটদের জন্যই মেনলি তৈরি, ছোটরা তাদের ডেভেলপমেন্টাল বিষয়টা মাথায় রেখে সেটা তৈরি। দেখাচ্ছে দুজন মানুষ নদী পার হবে, নদী বিশাল নদী, হ্যাঁ, এবং নদীতে কোনো মাঝি নেই, নৌকা নেই, তখন কিভাবে পার হবে? তো একজন খালি ভগবানের নাম নিয়ে নিয়ে চোখ বুজে এক মনে নদী পায়ে হেঁটে ক্রস করে গেল, আর অপরজন যিনি বারবার ভয় পাচ্ছিলেন, ভগবানের নাম নেওয়া সত্ত্বেও ঠিক ভগবানে বিশ্বাস রাখতে পারছিলেন না, তিনি কিন্তু দেখা গেল মাঝ নদীতে তলিয়ে গেলেন। তো এরকমই অনেক গল্প কাব্যে আমরা দেখে থাকবো ছোটখাটো জিনিস, এর পিছনে কিন্তু একটা সাইন্টিফিক রিজন আছে। তুমি বলবে সত্যি কি এরকম হয় নাকি, বিশ্বাস করে আমি একটা নদী পার হয়ে যাবো হেঁটে? এটা প্রতীকী গল্প ছলে এটা বলে দেওয়া হয়েছে, এখানে নদী পায়ে হেঁটে ক্রস করা মানে একটা কঠিন কাজ করা, যে কোনো অসাধ্য যেটা আমরা নিজেরা পারসিভ করছি কোনো কাজ, এটা আমার পক্ষে অসম্ভব, ইম্পসিবল, কি করে করবো? হয়তো আমরাই জানি না তার সেই কাজটা করার জন্য যে পার্টিকুলার ক্ষমতা সেটা আমাদের মধ্যে রয়েছে, আমরা নিজেরাই জানি না আমাদের ক্ষমতা সম্পর্কে। তো সেই অজানা, সেই আনসার্টেন পথটাও কিন্তু আমরা অতিক্রম করতে পারি যদি আমরা চাই মানে আমরা বিশ্বাস করে চাই। আর যদি আমাদের মনে বিন্দুমাত্র দ্বিধা থাকে, ভয় থাকে, কি জানি এটা না ওটা, কিন্তু, তাহলে আমাদের এই ফোকাসটা নষ্ট হবে, আমরা ডাইভার্টেড হয়ে পড়বো, আমরা ঠিকমতো যে কাজটা করছি সেই কাজে আমাদের 100% এফর্ট দিতে পারবো না, তাই জন্য আমাদের ফেইলিয়ার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেড়ে যাবে। তো আজকে অনেক টুকরো মিশ্র গল্প নিয়ে আমি এলাম, সেটা সবই কিন্তু বেস করে আছে সেই বিশ্বাসের উপর। তাই জন্যেই আমাদের যে বাংলার প্রবাদ নিয়েও আরেকটা ভিডিও রয়েছে, সেটা দেখে নিও, আমাদের প্রবাদ প্রবচন কতটা আক্ষরিক অর্থে সত্যি, এই যে বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, এইটা যে অক্ষরে অক্ষরে সত্যি, এটা কিন্তু মিলে যায়। তাহলে মোরাল অফ দ্য স্টোরি কি? এইটাই যে জীবনে যেই অ্যাসপেক্টগুলো সার্টেন নয়, সেই আনসার্টেনিটিটাকে পজিটিভ বিলিফ দিয়ে আমরা রিপ্লেস করতে পারি। আমরা কিন্তু পজিটিভ বিলিফটাকে আমাদের জীবনে ম্যানিফেস্ট করে, আমরা ব্রেনকে সেইভাবে ভিজুয়ালাইজ করিয়ে আমরা কিন্তু জীবনে অনেক সাকসেসফুল হতে পারি। আমাদের পাওয়ার অফ ব্রেন সম্পর্কে আমাদের হয়তো সেই আইডিয়াটাই নেই। ব্রেনের পাওয়ার কিন্তু অনেক, ব্রেনের ক্ষমতা অনেক, আমরা নিজেরাই জানি না সেই ব্রেন চাইলে কত কি করতে, আমাদের অপটিমাম পোটেনশিয়ালটাকে আনফোল্ড করে দিতে পারে। কিন্তু বিশ্বাস অবশ্যই করবে, বস্তুও তাতে মেলাবে, কিন্তু সেই বস্তু যেন অবশ্যই তোমার সাকসেসের পথকে ইন্ডিকেট করে। তোমাদের সবাইকে তাই বেস্ট অফ লাক। ততক্ষণ পজিটিভ বিলিফ রেখো নিজেদের মধ্যে, এবং এই ভিডিওটা ভালো লাগলে নিজেদের ওপিনিয়ন জানাও কমেন্ট বক্সে, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর হ্যাঁ, লাস্টে স্বামী বিবেকানন্দের একটা লাইন দিয়ে শেষ করি। উনি বলেছিলেন, ইউ ক্যানট বিলিভ ইন গড আনটিল ইউ বিলিভ ইন ইয়োরসেলফ।